পাহাড়ের টান আর একরাশ মানসিক শান্তির খোঁজে 2 দিনের জন্য গিয়েছিলাম বান্দরবান। আমাদের এবারের ট্যুর ছিল 2 দিনের। আজকে প্রথম দিন আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি কি খেলাম সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক মিশন বান্দরবান এপিসোড 1। আমাদের এবারের যাত্রা শুরু হয় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে। রাত 12:30টার বিজয় এক্সপ্রেসে করে আমরা প্রথমে যাব চট্টগ্রাম। প্রায় 45 মিনিট লেট করার পর আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন, কিন্তু ট্রেন আসতে অনেক লেট হওয়ায় আমাদের পৌঁছতে অনেক দেরি হবে সেটা ভালোই বুঝতে পারছিলাম। সকালবেলা সীতাকুণ্ডের এরকম একটা দৃশ্য দেখে সারা রাত জার্নি করার কষ্টটাই একদম দূর হয়ে গেল। চট্টগ্রামে এসে আমরা একটা সিএনজি নিয়ে নিলাম। এবার আমাদের গন্তব্য নতুন ব্রিজ। এখন এই বাসে করে আমরা যাব বান্দরবান। ভাড়া পড়বে জনপ্রতি 150 থেকে 200 টাকা। সকালের সূর্যোদয়টা যে কি সুন্দর লাগতেছিল তখন। বান্দরবান শহরে এসে ফার্স্টে আমরা রুম নিয়ে নিছি, কারণ সারা রাত জার্নি করায় আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম। ডাবল বেডের একটা এসি রুম নিয়েছিলাম আমরা। আর এখন যেহেতু অফ সিজন, তাই আপনারা বাজেটের মধ্যে ভালো রুম পেয়ে যাবেন। আর আমাদের রুমের বারান্দা থেকে এরকম এত সুন্দর একটা ভিউ দেখা যায়। সামনে পাহাড়, এত সুন্দর একটা ভিউ, জাস্ট অসাম। ফ্রেশ হয়ে এসে আগে আমরা সবাই সকালে নাস্তা করে নিই। নাস্তা করার পর আমরা সারাদিনের জন্য একটা চাঁদের গাড়ি রিজার্ভ নিয়ে নিই, যেটার ভাড়া পড়ছে 2500 টাকা। এখন যেহেতু অফ সিজন, তাই ভাড়াটা তুলনামূলক কম। সিজনে আসলে 6 থেকে 7 হাজার টাকা লাগতে পারে। এই গাড়ি আমাদেরকে সারাদিনে 3 থেকে 4টি স্পট ঘুরিয়ে দেখাবে। আজকে প্রথম দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। সো দেখতে থাকেন। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রেমে পড়েনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা এখন স্বর্ণ মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি। আমরা এখানে দাঁড়াবো না, কারণ এটা এখন বন্ধ আছে। আর আমি তো একদম চাঁদের উপরে উঠে গেছি, কারণ চাঁদের উপরে উঠে না দাঁড়ালে এই গাড়ির আসলে ফিল পাওয়া যায় না। তবে এখানে সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ একেই তো পাহাড়ি রাস্তা, তার উপরে গাড়িগুলো প্রচন্ড স্পিডে চলে। ফার্স্টে আমরা চলে আসছি প্রান্তিক লেকে। এখানে ঢুকতে টিকিট লাগে জনপ্রতি 30 টাকা করে। এখানকার পরিবেশটা ছিল খুবই নিরিবিলি, মানুষজন একেবারে নাই বললেই চলে। এখানে কিন্তু লেকের পাশাপাশি বেশ কিছু অ্যাক্টিভিটিসও রয়েছে। যেরকম আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন জিপ লাইন। এই হচ্ছে সেই প্রান্তিক লেক। লেকের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশ, সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। মানুষজন না থাকাতে আরো ভালো লাগতেছিল। এখানে একটা দোলনা ছিল। দোলনায় বসে লেকের এত সুন্দর একটা ভিউ দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। লেক দেখতে আইসা যদি নৌকাতে না উঠি তাহলে কি হয়? আচ্ছা চলেন এবার নৌকাতে ওঠা যাক। এই নৌকাতে উঠতে ভাড়া লাগবে জনপ্রতি 50 টাকা করে। আর এই টাকাটা আপনার বিফলে যাবে না, কারণ নৌকা থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যায় লেকের পিছনে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি 10 মিনিটের মতো পুরো লেকটা আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছে। হঠাৎ করে দেখি একটা গাছের নিচে এগুলা পড়ে আছে। এটা কি ফল আমি জানি না, যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে বললেন এটা কি ফল। এই মই দিয়ে গাছের উপরে উঠতে নাকি 50 টাকা লাগে। ভাই দরকার কি এগুলো করার আজেরা। এই লেকে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলছি, এখন আমরা এই লেক থেকে চলে যাব। এখন আমাদের গন্তব্য হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র। 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসলাম আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে। অফ সিজন থাকার কারণে একদম পর্যটক শূন্য হয়ে পড়ে আছে দর্শনীয় স্থানগুলো, যেটা আপনার একদম সুবর্ণ সুযোগ। এই সময় আসলে আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। আর হ্যাঁ, এখানে ঢুকতে টিকিট লাগে জনপ্রতি 50 টাকা করে। আর ভিতরে ঢুকতে এরকম একটা ম্যাপ দেখতে পারবেন, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে, আপনাদের সবকিছু ঘুরে দেখতে সুবিধা হবে। আর এই যাওয়ার সময় এই রাস্তাটা এত পরিমাণে ঢালু ছিল, মানে নামতে একদম প্রচন্ড পরিমাণ কষ্ট হয়েছে। যারা একটু বয়স্ক আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করলেই হবে। এখন আমরা চলে আসছি এই মেঘলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে ভাইরাল জায়গা, এই ঝুলন্ত ব্রিজে, যেটা একদম রাঙামাটির ঝুলন্ত ব্রিজের মতো দেখতে। অনেক সুন্দর জায়গাটা, যেটা আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর। লেকের উপরে লেকের ভিউটা এত সুন্দর লাগতেছিল, জাস্ট অস্থির। মেঘলার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ব্রিজটা। আমি তো এই ব্রিজের একদম প্রেমে পড়ে গেছি। এত সুন্দর একটা পরিবেশ, আর এখানে ছবি ভিডিও এত সুন্দর আসতেছিল। এখান থেকে লেকের পশ্চিম দিকটা দেখা যায়। লেকের ওই পারে পাহাড়ের উপর রিসোর্ট, সামনে লেক, এত সুন্দর একটা ভিউ, জাস্ট অস্থির অস্থির। এখন আমরা এই মেঘলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে উঁচু স্থানে উঠতেছি, পাহাড়ের উপরে একদম। এখানে আবার সবাই উঠতে যায় না, যাদের দম আছে তারাই যায়। পরে আবার দম ফুরায় গেলে আমারে বলতে আসেন না। প্রায় 10 মিনিটের মতো উপরে উঠতেছি আর উঠতেছি, এতক্ষণে শুধু অর্ধেক রাস্তা শেষ হয়েছে, পাহাড় আরো অনেকটা বাকি আছে। কিন্তু সামনে কয়েকটা দোকান দেখা যাইতেছে। এখানে মনে হয় কিছু আছে, খাবার টাবার মনে হয় বিক্রি করতেছে। আমরা ওইদিকে যাইতেছি এখন, দেখি কি পাওয়া যায়। গলা টলা একদম শুকায় গেছে এই রোদের মধ্যে উপরে উঠতে যায়। দূর থেকে দেখা যেটা মনে হলো যে এটা মনে হয় কয়েকটা আদিবাসীদের দোকান। যাই তাহলে গিয়া দেখি এগুলোতে কি আছে।
আমি উপরে উঠতে না উঠতেই তারা আমার একদম ডাকাডাকি শুরু করে দিছে যে ডাব লাগবে কিনা। মানে তারা মনে হয় আমার দেখে বুঝতে পারছিল যে আমার গলা টলা শুকিয়ে গেছে, আমার কিছু খাইতেই হোক। তারপরে আমি ডাবের দাম জিজ্ঞেস করার আগে তারা একদম একটা কাইটা লাইতেছে। তারপরে আমি একটা দাম জিজ্ঞেস করলাম, তারপরে বললো যে 140 টাকা। শুনে আমি বললাম যে এত টাকা একটা ডাবের দাম এখানে? পরে বলতেছে যে অত কষ্ট করে নিচ থেকে উপরে আনে, এটার জন্য তো তাদের টাকা দিতে হয়। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এটা তো কথাই। তারপরে দেখলাম এখানে অনেক ধরনের পাহাড়ি ফল আছে, তেঁতুল আছে, আনারস, পেঁপে, অনেক কিছু, তরমুজ আছে, অনেক কিছু আছে। এখানে ওনারা অনেক কিছু বিক্রি করে, সবকিছু একদম তাদের অথেন্টিক, একদম গাছের পাহাড়ি সবকিছু একদম। ফলগুলো দেখে একদম ফ্রেশ লাগতেছিল। আর তাদের ব্যবহারও ছিল অনেক সুন্দর, খুবই ভালো ব্যবহার করে তারা অতিথিদের সাথে। আদিবাসীদের জীবনটা যে কতটা সংগ্রামের, এই ভিডিওটা দেখলে অনেকে বুঝতে পারবেন, আর যাদের বোঝার কথা না তারা তো বুঝতেই পারবেন না। আর আমি একটা ডাব নিয়ে নিলাম 140 টাকা দিয়েই। আর ডাবটার ভিতরে এত পরিমাণ পানি ছিল যে কি বলবো, খাওয়া শেষ করার মতো না। আর এখান থেকে দূরের পাহাড়ের পুরো ভিউটা সুন্দর করে দেখা যাইতেছিল। এই একটা আনারসের দাম কত হবে বলে আপনার মনে হয়? 20 টাকা, 40 টাকা? না, এটার দাম ছিল 80 টাকা। আচ্ছা, ব্যাপার না। তো ওনারে জিজ্ঞেস করতেছিলাম যে এটা মিষ্টি হবে কিনা। পরে উনি বললো মিষ্টি না হলে টাকা দেওয়ার দরকার নাই। পরে অনেক আশা নিয়ে বললাম আচ্ছা ঠিক আছে, একটা কাটেন, Kilogram? দেখি কি অবস্থা। কি শ্যাম্পু? বললে বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, এত পরিমাণ মিষ্টি আনারস আমি আর জীবনে মনে হয় না কোনোদিন খাইছি। এটা পুরো একটা অবাক একটা ব্যাপার লাগছে আমার কাছে, কারণ এটা দেখে এত ছোট আর এত একদম কাঁচা কচি লাগছে আমার কাছে। একদম মনে হচ্ছে যে এটা টক লাগবে মনে হয়, কিন্তু না, এটা এত পরিমাণ মিষ্টি আসছিল যে কি বলবো, বলার বাহিরে। একদম আমি তো পুরো ফ্যান হয়ে গেছি এটার। মানে দাম বেশি ঠিক আছে, বাট এত মজা, একদম দিল ছুঁয়ে গেছে একদম এরকম একদম। অনেক ঘোরাঘুরি করে ফেলছি মেঘলাতে, এত উপরে উঠা নাইমা একদম অবস্থা সবার পুরো খারাপ। এখন আমরা এখান থেকে চলে যাব। আমরা চলে যেতেছি, হোটেলে যাব। হোটেল থেকে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বিকালে বের হবো। বিকেল বেলা একদম রেডি হয়ে আমরা চলে যাচ্ছি। এখন আমরা যাব, কোথায় যাব সেটা দেখতেই পারবেন, এখন একটু ওয়েট করেন। ইয়েস, এখন আমরা চলে আসছি নীলাচলে। নীলাচলে আসার কারণ হলো এখান থেকে আমরা সূর্যাস্তটা দেখবো। আর এখানে ঢুকতে কিন্তু আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। একটু উপরে আসতে পুরো বান্দরবান শহরের ভিউটা দেখা যাচ্ছে, উপরে গেলে আরো সুন্দর করে দেখা যাবে। এখন আমরা উপরে উঠতেছি, বাট এখনই দেখেন শহরগুলা এত ছোট লাগতেছিল, পুরো শহরটা একদম ছোট্ট লাগতেছিল দূর থেকে। পাহাড়ের মাঝখানে কত সুন্দর লাগতেছিল, তাই না? এই তো এখন আমরা আছি নীলাচলের একদম উপরে। এখান থেকে দেখেন পাহাড়ের ভিউটা এত সুন্দর লাগতেছিল, ছোট ছোট পাহাড়, তার মাঝখানে পাহাড়িদের বাড়ি, কত সুন্দর লাগতেছে, তাই না? নীলাচল আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওই যে দূরে ত্রিভুজ শেপের পাহাড়টা, ওইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। যদিও নাম জানি না ওইটার, কিন্তু ওই পাহাড়টা আমার কাছে এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে। দূর থেকে কত সুন্দর লাগতেছে দেখেন। পাহাড়ের মাঝখানে আবার ঝুমঘর, পাহাড়িদের বাড়ি, কত সুন্দর। এটা হচ্ছে নীলাচলের সর্বোচ্চ চূড়া। এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তুলতেছে, পাহাড়ের ভিউ দেখতেছে। চারিদিকে বেশ কিছু ভিউ পয়েন্টও দেওয়া আছে। এখন আমরা একটু পাহাড় থেকে নিচে নামতেছি, একটু না বেশ অনেকটাই নিচু, একদম খাড়া, একদম নেমে গেছে। একদম নামতে প্রচন্ড কষ্ট হয়েছে, ওঠার সময় তো আরো কষ্ট হবে। বুঝতে পারতেছিলাম নিচে কি আছে সেটা একটু দেখে আসি। আমার অনেক ইচ্ছা ছিল এই ধুলাটার মধ্যে বসে একটা ছবি তুলবো, যে একদম মনে হয় যে আমি পাহাড়ের উপর উঠতেছি, এরকম একটা ফিল একটা ছবি তুলবো। বাট আইসা দেখি ধুলার এত বাজে একটা অবস্থা, পুরা মুডটাই খারাপ হয়ে গেল। নিচের এই দিকটা কিন্তু আরো সুন্দর জায়গা, এদিকে কিন্তু মানুষ টানুষ নাই, একদম বুঝতেছি না সবাই উপরে কি করে। নিচের এই দিকটাও কিন্তু অনেক সুন্দর, এই যে দূর থেকে আপনারা দেখে বুঝতে পারতেছেন উপরে একটা ঘরের মতো একটা কিছু আছে, বসার জায়গা আছে উপরে, এখানে কিন্তু সুন্দরই লাগতেছে জায়গাটা। সামনাসামনি যদি কোনো কিছু না দেখেন তাহলে আপনি ওই জিনিসটার পরিপূর্ণ সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন না, সেটার জন্য আপনাকে অবশ্যই সামনাসামনি থেকে দেখতে হবে। তাই আমাদের সকলের পাহাড়ে ভ্রমণ করা উচিত। পাহাড় না দেখলে আসলে জীবনে অনেকটাই মিস করবেন। পাহাড়ে অনেক সৌন্দর্য লুকিয়ে আছে, সমুদ্র পাহাড় সবকিছু ঘুরে দেখতে হবে আমাদেরকে। সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এই ভিউটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। এখান থেকে ওইদিকে আবার আগুন লাগাই দিছে ধোয়ার জন্য, একটা এস্থেটিক একটা ফিল পাচ্ছিলাম। এদিকে কেউ নাই, একদম নির্জন একটা পরিবেশ, তাই ভালো লাগতেছিল এদিকে আইসা। কেউ নাই, কোলাহল নাই মানুষজন, ওইদিকে একটু মানুষ বেশি, তাই একটু চিল্লাচিল্লি আর কি, কাউ কাউ। এদিকে মানুষ টানুষ নাই, তাই মনের মতো বসে একদম একদম পুরো ভিউটা এনজয় করতেছিলাম। সেই ভালো লাগতেছিল এখানে। এখানকার পরিবেশটা অনেক সুন্দর ছিল। আমি তো এখন এই ভাব নিতে যে এটার উপর একদম দাঁড়ায় গেছি, ভয় লাগতেছিল পড়লে একদম পুরা সোজা উপরে চলে যাবো, নিচ থেকে উপরে চলে যাবো, একদম যে পরিমাণ বাতাস, তাই সাথে সাথে নাইমা গেলাম আবার। এখন আমরা আসছি নীলাচলের এখানে। নীলাচলের এখানে আমরা কিছু ছবি টবি তুলবো, ভিডিও করবো। এখানে এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখানে কয়েকটা আদিবাসীদের দোকান আছে, এখানে সবকিছু পাওয়া যায় দেখলাম, পাহাড়ি জিনিসপত্র, তাদের নিজস্ব তাঁতের জিনিসপত্র, অনেক কিছু পাওয়া যায়। আমরা এখান থেকে অনেক কিছু নিয়েও আসছি। এই জিনিসগুলো আপনার চাইলে দেখে নিয়ে আসতে পারেন, একটু দাম বেশি আর কি, এটাই।
এটাই আসলে একটা স্মৃতি, যে একটা জায়গায় গেলাম ওই জায়গা থেকে এটা নিয়ে আসছি, এটাই স্মৃতি হিসেবে থাকবে আর কি সারা জীবন। দেখে দেখে আমি যে একটা লুঙ্গি পছন্দ করছি, লুঙ্গিটা কিন্তু দেখতে খারাপ না, সুন্দরই, তবে কাপড় বোনাটা আমার কাছে বেশি সুবিধা লাগতেছিল না। মনে হতেছিল যে ধুইলে একদম খয়ে টয়ে ফেরা যাবো। তারপরও স্মৃতি হিসেবে নিয়ে আসলাম আর কি, যে আদিবাসীদের তাঁতের বোনা লুঙ্গি নিয়ে আসলাম, এটাই স্মৃতি হিসাবে থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।